হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। আমরা আগের দুটো পার্টে আমরা ভিডিও করেছিলাম। দুটো পার্টে আমাদের যেটা WBCS মেন্স 2021-এর যেটা হয়েছিল তার যে মেন্সের যে পেপার 6 অর্থাৎ ম্যাথ রিজনিংয়ের যে পেপারটা, সেই পেপারের আমরা সলিউশন করছি। তো আগে আমি দুটো ভিডিও করেছি, দুটো পার্টে 10টা করে 20 পর্যন্ত করেছি, 1 থেকে 20 পর্যন্ত আমরা সলিউশন করেছি। এবার আজকে আমি 21 থেকে 30 পর্যন্ত যে কোশ্চেন আছে সেই কোশ্চেনের সলিউশনগুলো একে একে করবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো দেখো 21-এ আমরা 20 পর্যন্ত করেছিলাম, 20-র পরে এবার 21-এর দাগে যে কোশ্চেনটা আছে, 21-এর কোশ্চেনটাতে বলা হচ্ছে, প্রথমে দেখো কোশ্চেনটা একটু পড়ে নিই। কোশ্চেনে বলছে যে অভিষেক সেলস এ বুক অ্যাট এ প্রফিট অফ 20% if he had bought it at 20% less and sold it for rupees 18 less, not percent, sold it for rupees 18 less, he would have gained 25%. The cost price of the book is, অর্থাৎ এখানে বলছে যে অভিষেক একটা বই কিনেছে, বই কিনে 20% তার প্রফিট হয়েছে। যদি সে বইটা if he had bought it at, যদি সে বইটা 20% কম দামে কিনতো, অর্থাৎ যে দামে বইটা কিনেছে তার থেকে 20% কম দামে কিনতো, এবং যদি 18 টাকা কম দামে বিক্রি করতো, তাহলে তার 25% গেন করতো, অর্থাৎ 25% সে লাভ করতো। তাহলে তার কস্ট প্রাইস কত? এবার দেখো প্রথমে কি বলছে যে সে একটা বই কিনেছে যাতে তার 20% প্রফিট হয়েছে। অর্থাৎ তাহলে আমরা যদি একে কস্ট প্রাইস আর সেলস প্রাইস দেখি, কস্ট প্রাইসকে ধরো আমি অভিষেকের কস্ট প্রাইস C লিখলাম আর সেলিং প্রাইসটা S লিখলাম। তো কস্ট প্রাইস তার যদি আমি, তো সে 20% লাভ করছে, মানে কস্ট প্রাইস আমি ধরে নিলাম 100, আর তাহলে তার সেলিং প্রাইস কত হবে 120, অর্থাৎ 100 টাকায় সে কিনেছিল, 120 টাকায় বিক্রি করেছে। তারপরে বলছে যদি সে 20% কম দামে সেটাকে 20% কম দামে কিনতো, যদি সেটা 20% কম দামে কিনতো, 20% কম দাম মানে সে 100 টাকায় কিনেছিল, যদি সে সেটা 80 টাকায় কিনতো, 80 টাকায় কেনার পর তাহলে তার প্রফিট হতো বলছে। আর যদি 18 টাকা কম দামে বিক্রি করতো, 18 টাকা, এখানে এইটা রুপিজে বলে দিয়েছে, এটা রুপিজে বলা আছে, এইটা এখন আমি ধরবো না, এগুলো যেহেতু পার্সেন্টেজে করছে, আগে আমি পার্সেন্টেজে ক্যালকুলেশনগুলো শেষ করবো। তো 18 টাকা কম দামে সে যদি বিক্রি করতো আর 20% কম দামে কিনতো, 20% কম দাম মানে 100 টাকায় সে প্রথমে কিনেছিল, তাহলে 20% কম দাম মানে 80 টাকায় কিনছে, তাহলে তার 25% সে গেন করতো। 25% গেন করছে মানে এখান থেকে 25% সে গেন করছে। 25%টা কার ওপর হবে? 80 25% মানে কত? 20। তাহলে 25% যদি গেন করে, এখানে সে কত টাকায় বিক্রি করছে? 100 টাকায়। তাহলে 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে। এবার দেখো বলা হয়েছে এখানে যেটা বলেছে যে প্রথমে যেটা সে বিক্রি করেছে, দ্বিতীয়টা যখন সে বিক্রি করছে কত টাকা কম দামে বলেছে? 18 টাকা কম দামে। অর্থাৎ এই যে এই দুটো ডিফারেন্স ওরা বলে দিয়েছে 18 টাকা, কিন্তু আমি যখন পার্সেন্টে হিসাব করছি তখন আমি দেখতে পাচ্ছি যে এই দুটোর যে ডিফারেন্স আসছে, এই দুটো ডিফারেন্স আসছে কত? এই দুটো ডিফারেন্স আসছে 20, এই দুটো ডিফারেন্স আসছে 20। তাহলে 120 থেকে 100 বাদ দিলে 20। তাহলে আমি এক্ষেত্রে বলতেই পারি যে এই 20 সমানই হচ্ছে, এই 20 সমানই হচ্ছে 18। আমি বলতেই পারি 20 সমান 18, 1 সমান তাহলে কত? 1 মানে হচ্ছে 18/20, এটা গেল। তাহলে আমাকে জানতে চাইছে কস্ট প্রাইস কত? 100। 100টা আমি বার করে নেবো। 100 সমান তাহলে কত হচ্ছে? 18/20 ইন্টু 100, 5×20 5 18 90। তাহলে তার এখানে কত হচ্ছে অ্যান্সার, যেটা অপশন ডি আছে 90। তাহলে এই বইটার যে কস্ট প্রাইস, বইটার কস্ট প্রাইস কত হচ্ছে? বইটার কস্ট প্রাইস হচ্ছে 90 টাকা। বইটার কস্ট প্রাইস হচ্ছে 90 টাকা। তো এখানে 21 কোশ্চেনের অ্যান্সার, হ্যাঁ 21 কোশ্চেনের অ্যান্সার হবে 90 টাকা। পরের কোশ্চেনে বলেছে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলা হচ্ছে ইফ a² + b² + c², এবার আছে 22এরটা, if a² + b² + c², a² + b² + c² equals to ab + bc + ca যদি হয়, বলা হচ্ছে যদি a² + b² + c² equals to ab + bc + ca হয়, এটা আমাকে কন্ডিশন বলা আছে, যদি হয়ে থাকে তাহলে দেন হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে নিচের যেগুলো দেওয়া আছে, যে 4টে অপশন দেওয়া আছে, সেই 4টের মধ্যে কোনটা ঠিক। এবার দেখো এইটা থেকে আমি লিখতেই পারি, যে a² + b² + c² - ab
মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়ালস টু 0। এবার আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি এটা আমি রইল, সূত্রটা আমি জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমানই কী হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ এইটা হয়। তাহলে এই টোটালটা থেকে দেখো, যদি আমি এই যে এই অংশটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ সমান আমি কত জেনেছি 0, তাহলে এই যে এই পার্টটা সমান আমি জানি 0, তাহলে এই পার্টটা সমান 0 হলে ডান দিকে পুরোটাই 0 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আবার লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc। এবার দেখো এই জিনিসটা আমি পেলাম। এবার এইটা পাওয়ার পর আমাকে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলোর মধ্যে থেকে দেখতে হবে অপশানগুলোর মধ্যে কী কী দেওয়া আছে। একটা অপশান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এখানে আমি যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 করি সেক্ষেত্রে হবে না। আর তারপরে 2 নম্বরটা আছে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। দেখো এ ইকুয়ালস টু বি একটা কন্ডিশন দেওয়া আছে কি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, যদি এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করি অর্থাৎ এ সমান বি সমান সি তিনটে যদি সমান হয়, দেখো এখানে যদি আমি এখানে লিখতেই পারি, তাহলে যদি এটা হয় তাহলে এ কিউব প্লাস এই বি কিউবের জায়গায় আমি লিখতে পারি আবার এ কিউব, আবার যেহেতু এ সমান সি আবার সি কিউবের জায়গায় আমি লিখতে পারি এ কিউব, আবার এখানে 3 এটা লাগলাম বি এর জায়গায় আমি এ লিখতেই পারি আবার সি এর জায়গাতেও এ লিখতে পারি, তাহলে তিনটে এ হলো। তাহলে সমান আমি এই দিক থেকে লিখতে পারি এখানে 3a কিউব সমানই এইদিকেও 3a কিউব। তাহলে এটা আমার ম্যাচ খেয়ে যাচ্ছে অর্থাৎ মিলে যাচ্ছে। তাহলে আমার যে কন্ডিশনটা কোনটা, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার বি যেটা দেওয়া আছে এই এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এই ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি যেটা আছে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে 22-এর যেটা ছিল অপশান বি এরটা, অপশান বি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি এটা হচ্ছে উত্তর। এবার নেক্সট কোশ্চেন দেখো, এবার 22-এরটা হলো, এবার 23-এরটা 23 বলছে যে রাম অ্যান্ড স্যাম সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এই অঙ্কটা একটু কঠিন ছিল, যারা পরীক্ষার হলে এটা হয়তো বাড়িতে বসে করলে অনেকেই করতে পারবে বা একটু যদি মানে কনসেপ্ট ক্লিয়ার থাকে, কিন্তু এটা পরীক্ষা হলে বসে করা খুবই কঠিন একটু, তবু আমি দেখাচ্ছি। দেখো বলছে যে রাম অ্যান্ড স্যাম সলভ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। রাম এবং স্যাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলো, অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে আমরা কি জানি দ্বিঘাত সমীকরণ যেটা বলে। রাম মেক্স এ মিস্টেক ইন দ্য কনস্ট্যান্ট টার্ম অ্যান্ড ফাইন্ডস দ্য রুটস 5 অ্যান্ড -3। আচ্ছা, রাম একটা কনস্ট্যান্ট টার্ম যেটা থাকে কোয়াড্রেটিক ইকুয়েশনে, আচ্ছা আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি লিখি, কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাই তো? একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমি এইভাবে লিখতে পারি। তাহলে বলছে যে রাম মেক্স এ প্রথমে রাম মেক্স এ মিস্টেক ইন দ্য কনস্ট্যান্ট টার্ম আমরা কোনটা জানি? কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এইটা, এই শেষের যেটা সি এটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। সেখানে একটা মিস্টেক করছে যে কারণে তার যে রুটস দুটো আসছে, দেখো এখানে দেখো, এবার রাম প্রথমে মিস্টেক করছে, তার রুটস আসছে কত, তার রুটস আসছে 5 আর -3, অর্থাৎ যে বীজ দুটো বেরোচ্ছে সেই বীজ দুটো বেরোচ্ছে 5 আর -3। কোথায় ভুল করেছে সে? এই যে কনস্ট্যান্ট টার্ম আছে এখানে। এবার তারপরে আবার স্যাম যখন ইকুয়েশনটাকে করছে তখন স্যাম মেক্স এ মিস্টেক ইন দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স মানে এক্সের সহগ, এখানে কি বি। তাহলে স্যাম যখন আবার ইকুয়েশনটা করছে সে এক্সের সহগটাকে ভুল লিখছে। ভুল লেখার জন্য তার ক্ষেত্রে কি রুটস আসছে? তার ক্ষেত্রে রুটস আসছে 1 আর -3। তাহলে রাম ইকুয়েশনটা করতে যাচ্ছে, সে এখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটাকে ভুল লিখছে, তখন রুটস আসছে 5 আর -3। স্যাম যখন করছে তখন তার এখানে এক্সের যে সহগ আছে কোএফিসিয়েন্ট আছে সেটাকে ভুল লিখছে, যে কারণে তার রুটস আসছে 1 আর -3। এবার আমাকে জানতে চাইছে যে আসল মানে কারেক্ট রুটস কোনগুলো। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি জানি, এই যে ইকুয়েশনটা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এইটা যখন আমরা লিখি এটাকে আমরা লিখতেই পারি যে এক্স স্কোয়ার প্রোডাক্টস অফ রুটস, মানে শেষে কনস্ট্যান্টটা এটা ইকুয়ালস টু 0, এই জিনিসটা আমরা লিখতেই পারি। তাহলে দেখো আমার যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি যদি দেখি
এখানে সাম অফ রুটস যদি ধরি, এদের ধরো আমি দুটো রুটস আমি ধরলাম, দুটো রুটস যদি আলফা আর বিটা হয়, আলফা আর বিটা হয়, তাহলে সাম অফ রুটস মানে কি আলফা প্লাস বিটা, আর প্রোডাক্ট অফ রুটস মানে কি আলফা ইন্টু বিটা। ঠিক আছে, তাহলে আমাকে এখানে যখন বলছে তখন বলা হচ্ছে যে যখন রাম মিস্টেকটা করছে, সে কোথায় মিস্টেক করছে, সে মিস্টেক করছে কনস্ট্যান্ট টার্মে, সে কনস্ট্যান্ট টার্মে মিস্টেক করছে, অর্থাৎ এই যে গুণফলটা সে মিস্টেক করছে। কিন্তু তার যখন সে যে বীজদ্বয় তার যে যোগফলটা, অর্থাৎ এই যে বি যেটা মানে সাম অফ রুটস, যেটা এই যে মাঝে এই যে সাম অফ রুটস, এই জায়গাটা সে ঠিক লিখছে। এই জায়গাটা যদি সে ঠিক লেখে তাহলে সাম অফ রুটস যদি আমি বার করি, রামের বীজ কত বেরিয়েছিল 5 আর -3, সে যখন এই মানে সাম অফ রুটসটা ঠিক লিখছে তাহলে তার সাম অফ রুটসটা কত হবে 5 প্লাস -3 সমান 2, অর্থাৎ রামের এই যে এই অংশটা ঠিক। আবার শ্যাম যখন করছে, এটা এখন রাম করছিল, আবার দেখো শ্যাম যখন করছে সে কি করছে, সে এই যে বিটা এক্সের সহগটাকে ভুল লিখছে। তাহলে এক্সের সহগটাকে যখন ভুল লিখছে তাহলে এই যে বাকি এই যে কনস্ট্যান্ট ফর্মটা আমরা কি জানি প্রোডাক্ট অফ রুটস, তাহলে কনস্ট্যান্ট ফর্মটা সে ঠিক লিখছে। কনস্ট্যান্ট ফর্মটা যদি ঠিক লেখে, শ্যামের ক্ষেত্রে রুটস কত বেরিয়েছিল 1 আর -3, অর্থাৎ এখানে যদি গুণফলটা প্রোডাক্টস অফ রুটস মানে তাহলে 1 ইন্টু -3 সমান হবে -3, তাহলে এইটা শ্যামের ঠিক আছে, এইটা শ্যামের ঠিক আছে। তাহলে যেটা আসল ইকুয়েশন, যেটা ঠিক ইকুয়েশন, সেটাকে আমরা কী রকম লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি যে x² -2, এই যে এখানটা থেকে আমি এইটাকে লিখতে পারি যে x² সাম অফ রুট x, সাম অফ রুটস কত বেরিয়েছে আমার -2x, আর তারপরে প্লাস কত প্লাস প্রোডাক্ট অফ রুটস কত বেরোচ্ছে -3, তাহলে এইটা সমানই 0। এই আমি ইকুয়েশনটা পেলাম, এইটা হচ্ছে যেটা সঠিক, সেই সঠিক ইকুয়েশন। আগে আমাকে এইটা বার করতে হবে। এই অঙ্কটা খুব ঘোরানো আছে, কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না হলে অঙ্কটা বোঝা যাবে না। অঙ্কটা একটু ঘোরানো আছে, আর অঙ্কটা একটু অ্যাডভান্স ম্যাথের অঙ্ক, যে কারণে একটু কঠিন আছে। তাহলে এইটা আমি পেলাম, এইটা হচ্ছে আমার আসল ইকুয়েশন। এবার আমি উপরে এই যে উপরের দিকটা মুছে দিই। এবার এই ইকুয়েশনটা যদি যখনই আমি ক্যালকুলেশন করে যেটা বীজ দুটো আসবে, সেই বীজ দুটোই সঠিক, আমাকে কারেক্ট বীজ দুটো বার করতে বলেছে। তাহলে আমি এই উপরের অংশটা মুছে দিচ্ছি। তাহলে আমার এখানে ইকুয়েশনটাকে আমি উপরে তুলে নিই। ইকুয়েশনটা তাহলে আমার কত বেরোলো, সঠিক যেটা ইকুয়েশনটা বেরোচ্ছে x² -2x -3 ইকুয়ালস টু, এই যে প্লাস আছে আর ভেতরে মাইনাস আছে, প্লাস মাইনাস ইকুয়ালস টু 0। এটাকে আমি যদি এটাকে যদি আমি করে নিই, মানে সলভ করে নিই এই ক্যালকুলেশনটাকে, এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করলে এটাকে আমি কীভাবে করতে পারি, মিডিল টার্ম ফ্যাক্টর করে x² -3x প্লাস x -3 ইকুয়ালস টু 0। এখান থেকে কমন নিয়ে কমন নিলে x -3 প্লাস 1 কমন নিলে x -3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কী হবে, x -3 হবে, x প্লাস 1 হবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা আমি পাবো x সমান 3, আর একটা পাবো x সমান -1। তাহলে এদের বীজ দুটো কত হচ্ছে, বীজ দুটো হচ্ছে 3 -1। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমাদের যেটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা ছিল যে 23-এরটা সঠিক রুট দুটো বার করতে বলে, যে কারেক্ট রুটস দুটো হচ্ছে 1, এই কারেক্ট রুটস দুটো হচ্ছে কত 3 -1, অর্থাৎ বিয়ের অ্যান্সারটা হচ্ছে সঠিক, 3 আর -1 হচ্ছে কারেক্ট রুটস। এটা হচ্ছে সঠিক উত্তর। বিয়ের অপশন যেটা আছে -1 আর 3, ওটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন অর্থাৎ 24-এর কোশ্চেনটা খুব সোজা। 24-এর কোশ্চেনটা কী বলছে আগে পড়ে নিই। 24-এর কোশ্চেন বলছে যে ₹6,000 is divided among 40 boys and some girls so that each boy gets ₹100 and each girl gets ₹250. Then the number of the girls is, অর্থাৎ বলা হচ্ছে যে 6,000 টাকা 40 জন বালক মানে 40 জন ছেলে আর কিছু মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হলো। যে ভাগ করার জন্য প্রত্যেকটা ছেলে 100 টাকা করে পেলো আর প্রত্যেকটা মেয়ে পেলো 250 টাকা করে। তাহলে কতজন মেয়ে ছিল পার করতে হবে। টোটাল আমাকে কত বলা আছে, টোটাল বলা আছে 6,000 টাকা। 6,000 টাকা থেকে ছেলে কটা, 40 জন ছেলে প্রত্যেকে কত করে পেয়েছে 100 টাকা করে। তাহলে 40 জন ছেলে প্রত্যেকে 100 টাকা করে পেয়েছে, তাহলে টোটাল কত পাবে 40 × 100। তাহলে এখান থেকে কত হচ্ছে 40 × 100 মানে 4,000। 6,000 থেকে 4,000 বাদ দিলে থাকে কত 2,000 টাকা। এবার বলেছে প্রত্যেকটা, তাহলে এই যে 2,000 টাকা এটা কারা পাচ্ছে, এটা পাচ্ছে যা যতজন মেয়ে ছিল। কতজন মেয়ে আছে সেটা আমি কী করে বার করব, বলেছে যে প্রত্যেকটা মেয়ে 250 টাকা করে পাচ্ছে।
250 টাকা করে পাচ্ছে মানে তাহলে 2000 টাকাকে যদি আমি 250 দিয়ে ভাগ করে দিই তাহলে যত বেরোবে সেটা সংখ্যাটা বেরোবে। সংখ্যাটা কত হবে? 2000কে 250 দিয়ে ভাগ করলে এখানে বেরোয় 8, অর্থাৎ টোটাল 8 জন মেয়ে ছিল। 8 জন, টোটাল 8 জন মেয়ে ছিল। তাহলে মেয়ের সংখ্যা কত? টোটাল 8 জন মেয়ে এখানে ছিল। 24-এরটা অ্যান্সার হবে অপশান সি, 8 জন। নেক্সট কোশ্চেন 25-এরটা। 25-এর এবার কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনে বলছে যে এ ম্যান গেটস এ সিম্পল ইন্টারেস্ট অফ রুপিস 3500, অর্থাৎ 3500 টাকা একটা সিম্পল ইন্টারেস্ট পেলো অন এ সার্টেন প্রিন্সিপাল অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ইন 5 years. What compound interest will the man get on twice the principal in 2 years at the same rate? বলছে যে একটা মানুষ একটা নির্দিষ্ট প্রিন্সিপালের ওপর 10% হারে 5 বছরে 3500 টাকা পাচ্ছে। যদি সেই টাকাটাই সে মানে সেই টাকার ডবল টাকা মানে তার যে প্রিন্সিপালটা তার ডবল টাকা সেই একই হারে সে ব্যাংকে রাখে, এবং তাহলে সে 2 বছরে ইন 2 years 2 বছরে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এখানে যেটা পাচ্ছে সেটা সিম্পল ইন্টারেস্ট, 5 বছরে পাচ্ছে 10% হারে। যে টাকাটা রেখেছিল তার ডবল টাকা, তার দ্বিগুণ টাকা যদি সে ব্যাংকে রাখে সেই একই হারে অর্থাৎ 10% হারে 2 বছরে তার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে এটা বার করতে গেলে আগে আমাকে প্রিন্সিপালটা বার করতে হবে। প্রিন্সিপাল কী করে বার করব? প্রথমে বলছে যে একটা মানুষ কত পাচ্ছে, সে 10% হারে 5 বছরের সুদ পাচ্ছে। 10% হারে 5 বছরের সুদ মানে কি? 1 বছর 100টা 10% মানে কি? 100 টাকায় 10 টাকা সুদ। সে এটা কত বছরে পায়? 1 বছরে। তাহলে এটা যখন 5 বছরে পাবে, 5 বছরে তাহলে কত হবে? এটা 5 ইয়ার্সে কত হবে? এটা 1 বছরে পাচ্ছে মানে ফার্স্ট ইয়ারে 1 ইয়ারে পাচ্ছে সে কত? 10 টাকা। তাহলে এটা যখনই আমি 5 ইয়ারে করব, 5 ইয়ারে করলে সে কত পাবে? 50 টাকা। তাহলে 100 টাকায় সে 5 বছরে 50 টাকা সুদ পাচ্ছে। সোজা কথা। তাহলে আমার এই যে 50 টাকা পাচ্ছে এইটা আমাকে কত বলে দেওয়া আছে? 3500 টাকা। 3500, তাহলে আমি এখানে বলতেই পারি যে 50 সমানই হচ্ছে 3500, এটা আমার বলা আছে। তাহলে আমাকে প্রিন্সিপাল বার করতে হবে। প্রিন্সিপাল কত? 100। 100 সমান কত? 100 সমান হবে 3500 বাই 50 ইন্টু 100 হলো, কাটলো 2 সমান এখানে হবে 7000। তাহলে তার সে যখন প্রথম রেখেছিল তার প্রিন্সিপালটা হচ্ছে 7000। এরপর যখন সে চক্রবৃদ্ধি সুদ বার করবে, চক্রবৃদ্ধি সুদে প্রিন্সিপালটা সে কতটা বার করছে, মানে যখন সে চক্রবৃদ্ধি সুদটা যেটা আমাকে বার করতে দিয়েছে তখন বলছে ব্যাংকে কত রাখছে? টোয়াইস অফ দ্য প্রিন্সিপাল। টোয়াইস অফ দ্য প্রিন্সিপাল মানে 7000কে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত হবে? প্রিন্সিপাল হবে 14000 টাকা। 14000 টাকা প্রিন্সিপাল হবে। কত পার্সেন্ট রেটে পাচ্ছে? 10% রেটে। 10% রেটে মানে তুমি ধরো যদি 10% রেটে মানে কি? 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 10% রেট। আমি যদি স্ল্যাব মেথডে এখানে বার করে দিই, দেখো টোটাল এখানে বলছে 100 টাকা, ধরে নিলাম 100 টাকা প্রিন্সিপাল। এই 100 টাকা প্রিন্সিপালের মধ্যে সে 10% হারে প্রথম বছরে তাহলে ক টাকা পাবে? 10 টাকা। দ্বিতীয় বছরে পাবে 10 টাকা। আবার এই যে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? যেটা সুদের ওপরে আবার একবার সুদ হয়। তাহলে এটা প্রথম বছর দ্বিতীয় বছর, প্রথম বছরের সুদের ওপর দ্বিতীয় বছরে আবার একটা সুদ পাবে, 10% হারেই পাবে। এগুলো সব 10% হারে পাচ্ছে, সব 10% হারে পাচ্ছে। তাহলে 10% হারে এখানে কত হবে? 1 টাকা। তাহলে টোটাল কত হলো? 10 + 10 + 1 মানে টোটাল সে 21 টাকা সুদ পাচ্ছে। কম্পাউন্ড ইন্টারেস্ট তার কত হচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তার 21 টাকা। 2 বছরে 10% হারে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 21। 100 টাকা 10% হারে 100 টাকা 2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 21। তাহলে এখানে প্রিন্সিপালটা কত? 100। তাহলে আমি বলতেই পারি, এখান থেকেও আমি বলতে পারি যে এই 100 সমানই কত? 14000। 14000 21 সমান কত? তাহলে 21 সমান 14000 ইন্টু 21 বাই এখানে 100 কেটে গেল। 14000 ইন্টু 21 বাই 100 কি আমাকে বার করতে কি দিয়েছে? বার করতে দিয়েছে যে প্রিন্সিপাল হোয়াট কম্পাউন্ড, হ্যাঁ ইন্টারেস্টে বার করতে দিয়েছে। তাহলে এখানে 21টাই আমার ইন্টারেস্ট, এইটা বার করতে হবে। এবার গুণ করলে কত হচ্ছে? 14 একে 14, 4 হাতে 1, 14 দুগুণে 28 আর একে 14 একে 14, 4 হাতে 1, 14 দুগুণে 28 একে 29, 2940 টাকা। তাহলে তার ইন্টারেস্ট কত পাচ্ছে সে? কম্পাউন্ড ইন্টারেস্ট সে ওই 14000 টাকা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছে 2940। 2940 অপশান ডি এর যেটা অ্যান্সার, অপশান ডি এর অ্যান্সার যেটা আছে 2940। অঙ্কটা খুব সোজাই ছিল। 26 এর কোশ্চেন বলছে ইফ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড অফ দ্য 5 নাম্বার, if the first and the second of the 5 number in continued proportion are 2 and 8 respectively। এবার দেখো কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে কি? কন্টিনিউড প্রপোর্শন মানে বলে মানে সমানুপাতিক যেটাকে বলা হয়।
এবার কি 2 and 8 দেন মানে ক্রমিক সমানুপাতি, কন্টিনিউয়াস প্রপোর্শন মানে যাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, শুধু সমানুপাতি না, সরি ভুল বললাম, ক্রমিক সমানুপাতি যাকে বলা হয়। বলছে যে দেন দ্য ফিফথ নাম্বার ইজ, অর্থাৎ পঞ্চম নাম্বারটা বার করতে বলেছে যে একটা 5টা সংখ্যার ক্রমিক সমানুপাতি, 5টা সংখ্যা পরপর 5টা সংখ্যার ক্রমিক সমানুপাতি, যার প্রথম দুটো হচ্ছে 2 আর 8, তাহলে তার 5 নম্বর নাম্বারটা বার করতে বলেছে। দেখো 5টা ক্রমিক সমানুপাতি 5টা সংখ্যা কী কী বলছে, 2, প্রথমটা 2, দ্বিতীয়টা বলছে 8, তারপরে 3টে আমি ধরে নিলাম, একটা ধরলাম এক্স, একটা ধরলাম ওয়াই, একটা ধরলাম জেড। তাহলে এই 5টা সংখ্যা বলছে ক্রমিক সমানুপাতি। এবার ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি হয়, ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে হয় এটাকে আমি লিখতে পারি এরকম 2/8 সমান 8/x সমান x/y সমান y/z, আমি এইভাবে লিখতেই পারি। এবার আমাকে কি বার করতে বলেছে, ফিফথ নাম্বার মানে কি, ফিফথ নাম্বার মানে এই জেডটাকে বার করতে বলেছে। এই জেডটা বার করতে গেলে আমাকে তাহলে কীভাবে বার করতে হবে, তার আগের নাম্বারগুলো আমাকে তাহলে জানতে হবে। কীরকম, দেখো প্রথমে যদি আমি এইটুকু ক্যালকুলেশন করি, এইটুকু ক্যালকুলেশন করলে আমি এক্সের মান কত পাবো, এক্সের মান পাবো 2, 4, 8, 8 2 8 3 8 4 32, এক্সের মান পেলাম 32। এবার এক্সের মান আমি এখানে, এবার এই পার্টটা আমার চলে গেল, এই পার্টটা চলে গেল। এবার এক্সের মান তাহলে আমি এখানে 32 বসালাম, এখানেও আমি 32 বসালাম। 32 বসালে ওয়াইয়ের মান কত পাচ্ছি আমি, ওয়াইয়ের মান পাবো এখানে 8 4 32, এখানে 8 4 যদি 32 হয়, 32 এখানে 4 গুণ করলে 4 2 8, 4 3 12, 128। ওয়াইয়ের মান তাহলে আমি পেয়ে গেলাম কত, 128। এবার 32-এর সঙ্গে 128 কাটলে কত হয় 4, তাহলে 4-এর সঙ্গে মানে 128 যোগ গুণ করলে কত হয়, জেডের মান কত হবে 8 2 হাতে 3 4 2, আর এখানে 4 2 8 আর 3 11 1 4 1 4 1 5 512। তাহলে আমার জেডের মান কত বেরোলো, শেষ যেটা বেরোচ্ছে জেডের মান বেরোচ্ছে 512। ক্রমিক সমানুপাতি মানে সবসময় এরকম হয়, তো এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমাদের সোজাভাবে বেরিয়ে যাবে। এটা একটা সোজা ক্যালকুলেশন, শুধু কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। তাহলে নেক্সট কোশ্চেন, এটা যেটা উত্তর হবে অপশন এ যেটা আছে 512 উত্তর হবে। শেষ ফিফথ নাম্বার যেটা চেয়েছে, ফিফথ নাম্বার 512 হবে। এরপর আসি 27 দাগের কোশ্চেনটা 27, কোশ্চেনটা পড়ি। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অফ এ সার্টেন সাম অফ মানি ফর 2 years আর ₹400 and 410, ওকে, তাহলে রেসপেক্টিভলি দেন দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম ইজ, ওকে। বলছে একটা নির্দিষ্ট টাকা আছে, যে টাকাটার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, একটা নির্দিষ্ট প্রিন্সিপাল, যার 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 410 টাকা। তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, প্রতি বছরের রেট অফ ইন্টারেস্ট কত সেটা নির্ণয় করতে হবে। এবার সেটা যদি আমি নির্ণয় করি, কীভাবে করবো দেখো, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বলছে 400 টাকা, তাহলে কোনায় ধরো একটা ফার্স্ট ইয়ার, এটা আমি ধরলাম ফার্স্ট ইয়ার, আর একটা সেকেন্ড ইয়ার, একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট আর মানে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট বলছে 400 টাকা, তার মানে কি প্রতি বছর সে 200 টাকা করে পাবে, প্রথম বছর শেষে 200 টাকা পাবে, দ্বিতীয় বছর শেষে 200 টাকা পাবে। আর কম্পাউন্ড ইন্টারেস্টে বলছে 410 টাকা, 410 টাকা মানে কি, কম্পাউন্ড ইন্টারেস্টে কি প্রথম বছরে যে সুদ পায় তার উপরে আবার একটা সুদ পায়, তাহলে রেট অফ ইন্টারেস্ট যখন হয় ফার্স্ট যে ইয়ারটা, সেই ইয়ারের সুদ একই হয়, সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রেও যেতে হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম বছরের সুদটা সে একই হবে। তাহলে এখানে আমি 200 টাকা, এটা তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে যদি 200 টাকা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বলছি, এটা ছিল সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, এটা গেল সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট যখন হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছর 200 টাকা, দ্বিতীয় বছরেও ওই টাকার ওই মানে যে প্রিন্সিপালটা তার জন্য 200 টাকা, আবার এই প্রিন্সিপালের সঙ্গে মানে যেটা প্রথম যেটা পেয়েছে তার ওপর কত টাকা পাবে, তার ওপর একটা সুদ পাবে, সেই সুদটা কত হচ্ছে, সেই সুদটা হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকা যদি হয়, তাহলে এই 10 টাকা সুদটা কার ওপর পাচ্ছে, 200 টাকার ওপর। তাহলে এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো, তাহলে 10/200, 200 টাকায় সে 10 টাকা সুদ পাচ্ছে, 100 দিয়ে গুণ করে দিলাম, কত হবে 5 সমান তার কত হচ্ছে 5%। সোজা, মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমি যে সুদ পাই, সুদের ওপর সুদ পাবো না। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে পার্থক্যটা কি, আমি সুদের ওপর সুদ পাবো। আর সুদের ওপর সুদ পাবো বলতে কি, ধরো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি এটা একটা নির্দিষ্ট প্রিন্সিপাল ছিল, যার রেট অফ মানে যার রেটটা একই, পার অ্যানাম যে রেটটা একই, তাহলে প্রথম বছরে সে 200 টাকাই পাচ্ছে, দ্বিতীয় বছরে সে প্রিন্সিপালটার উপর 200 টাকা পাচ্ছে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আর একটা কী হয়, প্রথম বছরে যে সুদটা সে পাচ্ছে তার ওপর একটা সুদ পায়, সেই সুদটা হচ্ছে 10 টাকা। তাহলে দেখো 200 400 টাকা, 10-এ 410 টাকা হচ্ছে, যেটা আমার মিলছে। তাহলে এই 10 টাকা সুদ সে কার ওপর পাচ্ছে, এই 200 টাকার ওপর।
তাহলে এখান থেকে আমি 10 টাকাতে 200 টাকায় যদি সে 10 টাকা পায়, তার রেট অফ ইন্টারেস্ট আমি বার করতে পারবো। 100 দিয়ে গুণ করলে 100 টাকায় কত পার্সেন্ট, মানে 100 দিয়ে গুণ করে দিলাম 5%, 5% উত্তর হলো, 5% এখানে উত্তর হবে। নেক্সট কোশ্চেন বলছে 28টা, কোশ্চেনটা কি বলছে দেখা যাক। কোশ্চেন বলছে এভারেজ এজ অফ 8 সন্স অফ এ ফ্যামিলি, একটা পরিবারের 8টা ছেলে, পপুলেশন কন্ট্রোল নেই। এভারেজ এজ অফ 8 সন্স অফ এ ফ্যামিলি ইজ 12 ইয়ার্স। ওকে, এভারেজ এজ অফ সন্স টুগেদার উইথ দেয়ার পেরেন্টস, মানে তার বাবা মার প্রথমে 8 জন ছেলের এভারেজ বয়স বলছে 12 বছর। তারপর এভারেজ এজ অফ দ্য সন্স টুগেদার উইথ দেয়ার পেরেন্টস, অর্থাৎ তাদের বাবা মা সমেত তাদের 8 জনের বয়সের গড় হচ্ছে 21 বছর, 21 ইয়ার্স। ইফ দ্য ফাদার ইজ ওল্ডার দ্যান দ্য মাদার বাই 8 ইয়ার্স, যদি বাবা মায়ের থেকে 8 বছরের বড় হন, দেন দ্য এজ অফ মাদার ইজ, মায়ের বয়স কত সেটা বার করতে বলেছে। তাহলে দেখো প্রথমে যদি আমি এটাকে ঘড়ি 28টা, প্রথমে আমাকে কি বলছে, প্রথমে বলছে যে 8 জন ছেলের, একটা ফ্যামিলির 8 জন ছেলের গড় বয়স 12 বছর। তাহলে 8 জন ছেলের টোটাল বয়স কত, 8 × 12, 8 12 96। বাবা মা সমেত তাদের গড় বয়স, বাবা মা মানে কি, বাবা মা মিলে 2 জন, আর 8 জন ছিল, তাহলে টোটাল হচ্ছে 10 জন। 10 জনের গড় বয়স বলছে 21 বছর, মানে টোটাল বয়স হলো কত, 210। এবার এইটা থেকে এইটা যদি আমি মানে 210 থেকে 96 বাদ দিই, তাহলে কাদের দুজনের মানে মোট বয়স পড়ে থাকবে, বাবার মায়ের মোট বয়স পড়ে থাকবে। তাহলে বাদ দিলে কত হয়, বাদ দিলে এখানে হয় 210। তাহলে 96 প্রথমে ছিল 96 বছর, তারপর হচ্ছে এটা 114 বছর, 9 10 11, তাহলে সেখানে 114 বছর তাদের, মানে এটা এই যে এইটা বেরোলো এই 114 বছর, এই 114 বছর কার, এই 114 বছর হচ্ছে বাবার মায়ের টোটাল বয়স। আর তারপর মায়ের বয়স কত না, মা বাবার থেকে, বাবা মায়ের থেকে 8 বছরের বড়। এবার বলছে বাবা মায়ের থেকে 8 বছরের বড়, বাবা মায়ের থেকে 8 বছরের বড় মানে ধরো বাবার বয়স, মায়ের বয়স যদি x হয়, আমাকে মায়ের বয়সই বার করতে বলেছে, বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে x + 8, তাই তো। তাহলে মায়ের বয়স যদি x হয়, বাবা মায়ের থেকে 8 বছর বড়, বাবার বয়স হবে x + 8, এইচ সমানই কত আমার, এই 114। তাহলে আমি এখান থেকে বার করে নিতে পারি 2x সমান হচ্ছে কত, 14 থেকে 114 থেকে 8 বাদ দিলে 106, এটাকে ভাঙলে x সমান তাহলে 2 5 10 2 3 6 53। তাহলে এইটা কত, এটা কার, আমাকে কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে দেন দ্য এজ অফ দ্য মাদার, এক্স আমি মায়ের বয়সই ধরেছিলাম, মায়ের বয়স কত, তাহলে মায়ের বয়স হচ্ছে তাহলে 53 বছর। এই 53 বছর হচ্ছে মায়ের বয়স। অপশন বি এরটা রাইট অ্যান্সার। এবার 29 কোশ্চেন বলছে রোহিত সোল্ড 2 বুকস অ্যাট ₹60 ইচ। রোহিত 2টো বই বিক্রি করলো, প্রত্যেকটা বইয়ের দাম ছিল মানে 60 টাকায় প্রত্যেকটা বই বিক্রি করলো। অন ওয়ান হি গেন্স 20%, একটা বইয়েতে সে 20% লাভ করলো, অ্যান্ড অন দ্য আদার হি লস 20%, আর একটা বইয়েতে সে 20% লস করলো। দেখো যখনই এই লস মানে একটা নির্দিষ্ট দামে বিক্রি করে 20% লাভ করছে, দুটো জিনিসকে একই দামে বিক্রি করছে, তাতে তার 20% লাভ হচ্ছে আর একটাতে 20% লস হচ্ছে, যখন এই ধরনের অঙ্কটা থাকবে তখনই তার সূত্র হচ্ছে x²/100। এই x²/100 হবে তাকে, এবং সেখানে জানতে চেয়েছে কি দেন হি মেড, মানে সে মানে আলটিমেট সে কী করছে, লাভ হচ্ছে না লস হচ্ছে সেটা আমাকে জানতে চেয়েছে। যখনই থাকবে তখনই আমার এই সূত্রটা হচ্ছে x²/100, এটা মনে রাখবে। তাহলে x এর জায়গায় আমি 20, x² মানে কি, x × x মানে 20 × 20/100 হলো। তাহলে এটা হচ্ছে 4%, আর এই 4%টা কি, এই 4% সব সময় লস হবে। এই 4%টা সব সময় যখনই হোক, যখনই বেড়ে কমে যাবে, তখন হয়তো বললো যে 4% বেড়ে আবার 4% কমে গেল, যেটা হবে আলটিমেট সেটা কমবে, যাই হবে সেটা কমবে। এক্ষেত্রেও 4% লস হবে, তার 20% প্রথমে লাভ করলো, তারপর আবার 20% লস হলো, মানে কি আলটিমেট তার 4% লস হলো। এখানে সূত্রটা কি, x²/100 করে এখানে যা বেরোবে মানে যে পার্সেন্টেজটা বেরোবে সেটা আলটিমেট তার লস হবে। তো এক্ষেত্রে হবে 4% লস, অ্যান্সারটা হবে 4% লস। 29 কোশ্চেনটা অ্যান্সার হবে 4% লস। 30 কোশ্চেনের উত্তর বলছে, কোশ্চেনটা বলছে বরুণ ইনভেস্ট ₹5,000 ফর এ ইয়ার অ্যান্ড তরুণ জয়েন্স উইথ হিম উইথ ₹8,000 আফটার 6 months. After the year, they receive a return of 4,500. Then Torun's share is. বলছে যে বরুণ ইনভেস্ট ₹5,000 ফর এ ইয়ার, মানে বরুণ 5,000 টাকা কোনো একটা হয়তো কোনো ব্যবসা করছে বা কিছুতে তারা ইনভেস্ট করছে। ইনভেস্টে কী করছে,
প্রথমে বরুণ ইনভেস্ট করছে, বরুণ ইনভেস্ট কত করছে, 5,000 টাকা ইনভেস্ট করছে 1 বছরের জন্য। তরুণ তার সঙ্গে যোগ দিচ্ছে কত টাকা নিয়ে, 8,000 টাকা নিয়ে। তরুণ জয়েন্টস হিম উইথ ₹800 আফটার 6 মান্থ, মানে বরুণ যখন শুরু করেছে তার থেকে 6 বছর পর, তাহলে 1 বছরের জন্য খাটছে তরুণ, তাহলে তরুণের টাকা যে 8,000 টাকা সে যোগ দিচ্ছে সেটা ক বছর খাটবে, 6 মাস খাটবে। কত দিন খাটবে, 6 মাস। এবার 6 মাস খাটছে, তাহলে আফটার দ্য ইয়ার, 1 বছর পর, যে মানে বরুণ শুরু করলো সেই যে 1 বছর চললো, সেই 1 বছর পর তারা 4,500 টাকা পাচ্ছে, হ্যাঁ 4,500 টাকা পাচ্ছে, 4,500 টাকা পাচ্ছে। তাহলে তরুণের শেয়ারটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি যদি বরুণ আর তরুণ দুজনকে ধরি, এটা ধরলাম বরুণ, একে এখানে ধরলাম তরুণ। বরুণ কত টাকা নিয়ে প্রথমে ইনভেস্ট করছে, বরুণ ইনভেস্ট করছে 5,000 টাকা, তরুণ ইনভেস্ট করছে 8,000 টাকা, হলো ঠিক আছে। কিন্তু বরুণের টাকাটা খাটছে কতদিন, 1 বছর। বরুণ একদম প্রথমে ইনভেস্ট করে শুরু করেছে, অর্থাৎ 1 বছর মানে এখানে ধরলাম 12 মাস। আর বরুণ ইনভেস্ট করার 6 মাস পর থেকে শুরু করছে, তাহলে পরে কত থাকছে, 6 মাস। তাহলে সেখানে খাটবে কত, 6 মাস খাটবে। এবার তাহলে মানে এটা কত হচ্ছে, এখানে আমি যদি কাটাকুটি মানে এটা অনুপাত বার করি, অনুপাত বার করলে কত, 6 দুগুণে 12, এগুলো কাটবে, আর 2 4 8। তাহলে বরুণ আর তরুণের অনুপাত বেরোচ্ছে 5:4। তাদের শেয়ারের মানে তাদের ইনভেস্টের অনুপাত বেরোলো 5:4 বেরোলো। এবার তারা যেটা গেন করবে, তারা যেটা লাভ করবে সেটা টোটালটা এই অনুপাতের উপরেই তারা পাবে। তাহলে তারা কত লাভ করছে, তারা লাভ করছে, টোটাল লাভ করছে 4,500 টাকা, টোটাল লাভ করছে 4,500 টাকা। তাহলে এখানে টোটাল কত, টোটাল হচ্ছে 9, এই 9 সমানই হচ্ছে 4,500 টাকা। তার মধ্যে কী চেয়েছে আমাকে, তরুণের শেয়ার, তরুণের শেয়ার মানে হচ্ছে এই 4, তাহলে এখানে 4 সমান বার করতে হবে। 4 সমান বার করতে গেলে এখানে 4,500/9 × 4, তো আমার অ্যান্সার কত হচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা। অপশান এ যেটা আছে, তাহলে তরুণের শেয়ার কত, তরুণের শেয়ার হচ্ছে 2,000 টাকা। 30-এর দাগের উত্তর, তরুণের শেয়ার হবে 2,000 টাকা। তো আজকে পরপর 21 থেকে 30 পর্যন্ত করলাম 10টা কোশ্চেন। নেক্সট এপিসোডে আবার আমি 31 থেকে 40 আরও পরের 10টা কোশ্চেন নিয়ে আসবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও। আর যে কোশ্চেন, আরেকটা যেটা কোশ্চেন ছিল 23-এর, সম্ভবত 23-এর বা 24-এরটা আমার মনে পড়ছে না, যেটা ওই কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, ওটা কঠিন অ্যাডভান্স মেথের অঙ্ক। যদি না বুঝতে পারো কিছু করার নেই, আমি যখন পরে এমনি ক্লাস করাবো, যেহেতু কোশ্চেন সলিউশন তো পুরোটা ডিটেলসে বোঝানো যায় না, যখন আমি এমনি ক্লাস করাবো তখন ওই ধরনের অঙ্ক আরও করিয়ে দেবো। তো তোমরা যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ।